ওম গং গণপতে গণাধিপতায় নমঃ। উচ্ছিষ্ট গণপতে উৎকটং রক্ষং দেহং দেবং গণাধিপতায় নমঃ। তুই ভেবেছিলিস ভোগ অসম্পূর্ণ রেখে দিবি? আমি উচ্ছিষ্ট গণপতি, আমার ভোগ কেউ ফেলতে পারে না। আমি আবার চাই, আবার চাই। আমার খুব খিদে পেয়েছে, আমায় উচ্ছিষ্ট দে। এঠো কাটা, যাই হোক কিছু তো রয়েছে বাড়িতে, কিছু দে। খুবই খিদে পেয়েছে, আমাদের কিছু দে। এরকম না খাইয়ে রাখিস না। দেখলি তো তোর বোনের সাথে কি হলো, মনে আছে তো তোর? এবার যদি তোর মা, তোর বাবা কিংবা স্নিগ্ধার কিছু হয়ে যায়। ওম গাং গণপতে নমঃ। সকলকে আবার স্বাগত জানাই আপনাদের প্রিয় চ্যানেল বং টেলিস্কোপের সম্পূর্ণ নতুন এপিসোডে। বন্ধুরা, আমরা অনেকেই অজান্তে এক ভয়ঙ্কর ভুল করে থাকি। কখনো মন্দির থেকে বা কখনো পুরনো স্টোর বা মল থেকে কোনো পুরনো দেবদেবীর মূর্তি বা ছবি বাড়িতে নিয়ে আসি। কখনো আবার রাস্তা থেকে কুড়িয়ে আনা ভাঙা প্রতিমা মূর্তি ঘরে সাজাই। কিন্তু জানেন কি, এই সামান্য ভুলও আমাদের জীবনে ডেকে আনতে পারে এক ভয়ঙ্কর অন্ধকার। আমরা সবাই জানি গণপতি গজানন আমাদের সকলের প্রিয় দেবতা। তিনি বিঘ্নহর্তা, অর্থাৎ বাধা দূর করেন। কিন্তু যদি আমি বলি, আজকের গল্পে আমরা তারই এমন এক রূপ দেখতে চলেছি যা আপনাদের শরীরের রক্ত হিম করে দেবে। বন্ধুরা, আজকের গল্পে রয়েছে দেবাদিদেব মহাদেব এবং মা শক্তির পুত্র গণপতির এক উগ্র রূপের নিষিদ্ধ আহ্বান। আছে 10 মহাবিদ্যার একজন ভয়ঙ্কর দেবী মা মাতঙ্গীর এক উগ্র রূপের কালো সাধনা। আর আছে এমন এক তান্ত্রিক যজ্ঞ যেখানে দেবতাদের প্রিয় রূপও পরিণত হয়েছে ভয়ঙ্কর রুদ্রতায়। তাহলে প্রস্তুত হন, কারণ আজকের গল্প আপনাদের চেতনার ভিত কাঁপিয়ে দেবে। শুরু হচ্ছে আজকের গল্প, ভয়ঙ্কর তন্ত্রকাণ্ড, উচ্ছিষ্ট গণপতি ও মা মাতঙ্গীর কালো সাধনা। বর্ষার এক দুপুর কলকাতা থেকে কয়েকজন বন্ধু অভিজিৎ, সৌরভ, পায়েল, অরিত্রা, স্নিগ্ধা ঘুরতে এসেছিল ঝাড়গ্রামের ঘন এক জঙ্গলে। তাদের উদ্দেশ্য ছিল কিছু পোর্ট্রেট ফটোশুট। তাদের মধ্যে ছিল ঋত্বিক, একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে, বয়স 25, শান্ত স্বভাব, কিন্তু ভেতরে ভেতরে একটা অদ্ভুত কৌতূহল। ঝড় বৃষ্টির শেষে জঙ্গলটা ভিজে একেবারে কালো হয়ে গেছে। বাতাসে সোদা মাটির গন্ধ, আকাশ ঢেকে যাচ্ছে কালো মেঘে। বন্ধুরা হাসাহাসি করছে, ছবি তুলছে, কিন্তু হঠাৎ ঋত্বিকের চোখে পড়ে গাছের গোড়ায় একটা গভীর গর্ত। গর্তটার চারপাশে বাদুড় উড়ে বেড়াচ্ছে। মনে হলো গর্তটা আসলে কোনো পুরনো গুহার মুখ। ঋত্বিক বলল, তোরা একটু দাঁড়া, আমি ভেতরে ঢুকে আসি। ঋত্বিকের আরেকজন বন্ধু অরিত্রা বলল, ওরে বাবা, তুই কি আবার ভূতের খোঁজ পাচ্ছিস নাকি? যাস না, ভেতরে ঢুকিস না, কি না কি আছে, সাপকোপ থাকতে পারে। কেউ রাজি হলো না ভেতরে ঢুকতে, কিন্তু অদ্ভুত একটা টান যেন টেনে নিচ্ছিল ঋত্বিককে। টর্চটা জ্বালিয়ে একা ঢুকে গেল সে গর্তের ভেতর। ভেতরে অন্ধকার আর স্যাঁতস্যাঁতে গন্ধ, দেওয়ালে বাদুড় ঝুলছে, মাঝে মাঝে তাদের ডানার শব্দে গুহাটা যেন কেঁপে উঠছে। গভীর দিকে যেতেই দেখা গেল একটা পাথরের মূর্তি। ঋত্বিকের বুকটা ধরফর করতে লাগলো। মূর্তিটা কোনো গণেশের মূর্তি, কিন্তু একটু আলাদা, সাধারণ গণেশের নয়। পাথরের মূর্তিটাই ছিল অর্ধনগ্ন গজমুখী দেবতা। পাশে এক অদ্ভুত নারী মূর্তি, যাকে তিনি আলিঙ্গন করে রেখেছেন। দুজনের চোখ যেন জীবন্ত, পাথরের মধ্যে থেকেও চোখ দুটো যেন লাল আগুনের মতো জ্বলছে। পাশে খোদাই করা বাদুড় আর ইঁদুর। মূর্তির সামনে শুকনো রক্তের দাগ, যেন বহুদিন আগে কেউ এখানে রক্তভোগ দিয়েছে বা কিছু একটা করেছে। ঋত্বিকের শরীরটা ঠান্ডা হয়ে এলো, কিন্তু তার ভেতরে ভয় নয়, বরং এক অদ্ভুত আকর্ষণ জেগে উঠল। হঠাৎ টর্চটা নিভে গেল। অন্ধকারে সে শুনতে পেল অদ্ভুত এক ফিসফিসানি, আমাকে নিয়ে যা, আমি তোর শক্তি হব, আমাকে নিয়ে যা। কিভাবে যেন সাহস জোগাড় করে ঋত্বিক মূর্তিটাকে ছুঁয়ে ফেললো। এক মুহূর্তে পুরো শরীরে বিদ্যুতের মতো একটা শিহরণ জেগে উঠল। চোখের সামনে ঝলসে উঠল লাল আগুন, যেন এক নারী কণ্ঠ মন্ত্রপাঠ করছে, আর এক গম্ভীর পুরুষ কণ্ঠ বলছে, ওম উচ্ছিষ্ট গণপতায় নমঃ, ওম উচ্ছিষ্ট গণপতায় নমঃ। ঋত্বিক আর কিছু মনে রাখতে পারলো না। বাইরে এসে যখন বন্ধুরা ওকে দেখলো, সে ঘামছে, চোখ লাল, মুখে এক অদ্ভুত হাসি। তার হাতে কালো কাপড়ে মোড়া একটা ছোট্ট পাথরের মূর্তি। ঋত্বিকের ওই বন্ধুদের মধ্যে একজন ছিল স্নিগ্ধা। সে বলল, ঋত্বিক, এই ঋত্বিক, এটা তুই কোথা থেকে পেলি? এটা আমাকে নিজে থেকেই ডাকলো। অনেকদিন ধরে পড়ে রয়েছে ভেতরে, তাই ভাবলাম একটু ঘরে নিয়ে যাই। সেদিন রাতেই ঋত্বিক মূর্তিটা নিয়ে কলকাতার বাড়ি ফিরে এলো। ঋত্বিক মূর্তিটাকে বাড়িতে আনার পর প্রথম দিন ওর মনে হলো, এ তো সাধারণ একটা গণেশের মূর্তি, এর মধ্যে অদ্ভুত কিছু নেই। ঋত্বিকের মা মূর্তিটাকে দেখে চমকে উঠল। সে বলল, বাবু, এই বাবু, এটা আবার কিসের মূর্তি? কোথা থেকে পেলি? ও কিছু না, একটা গণেশের মূর্তি, ঘুরতে গিয়ে পেয়েছি। তার মা সন্ধ্যায় কিছু ফল বাতাসা দিলেন, ধূপকাঠি জ্বালিয়ে দিলেন। ভোরে উঠে দেখা গেল প্রসাদের থালা থেকে খুঁটে খুঁটে ফল আর বাতাসা খাওয়া। ঋত্বিকের মা অবাক হয়ে গেল, আরে
প্রসাদ তো দিলাম, এরকম করে কে খেলো? ঋত্বিক হেসে বলে, হয়তো ইঁদুর খেয়ে নিয়েছে। তবে থালাটা দেখে যেন ঋত্বিকের বুকের ভেতর হালকা একটা ধাক্কা লাগলো, কিন্তু সে ব্যাপারটাকে গুরুত্ব দিল না। মূর্তিটা এনে তৃতীয় রাতে ঋত্বিক এক ভয়ঙ্কর স্বপ্ন দেখলো। স্বপ্নে সে একা দাঁড়িয়ে আছে একটা কালো অন্ধকার গুহায়। চারপাশে হাজার হাজার বাদুড় উড়ে বেড়াচ্ছে, তাদের ডানায় ঝড়ের মতো শব্দ হচ্ছে। হঠাৎই মাটি ফেটে নিচ থেকে উঠে আসতে লাগলো শত শত ইঁদুর। কিছুক্ষণের মধ্যে ওর পা, ওর হাঁটু, ওর কোমর সবকিছু ঢেকে ফেললো ইঁদুরে। ও চিৎকার করতে চাইলো, কিন্তু মুখ খুলতেই ভেতরে ঢুকে পড়লো লালচে রক্তমাখা ইঁদুর। সে হাঁসফাঁস করছে, বাঁচার চেষ্টা করছে, কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না। ওর মাথার উপরে হাজারো বাদুড় উল্টো হয়ে ঝুলছে, তাদের চোখ রক্ত লাল, দাঁত বেরিয়ে আছে। আর সেই সময় অন্ধকারের মধ্যে এক গম্ভীর ভারী আওয়াজ ভেসে এলো। এভাবে আমার পুজো হয় না। ভোগ চাই উচ্ছিষ্ট, রক্ত চাই, কামনা চাই, তন্ত্র চাই। আমাকে উচ্ছিষ্ট খাবার দে। ঋত্বিক হঠাৎই কেঁপে উঠে চোখ খুলল, দেখলো সে বিছানায় শুয়ে আছে, সারা শরীর ঘামে ভিজে, মুখ গলা শুকিয়ে কাঠ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা হলো ওর চোখ পড়লো সেই মূর্তির দিকে। মনে হলো যেন মূর্তির লালচে চোখ দুটো ওর দিকে তাকিয়ে হাসছে। সেদিন রাতে ঋত্বিকের আর ঘুম এলো না। দিনের বেলা ঋত্বিক সব স্বাভাবিক করার চেষ্টা করলো, বন্ধুদের সঙ্গে বেরোলো, সিনেমা দেখলো, আড্ডা দিল, কিন্তু মনের ভেতরে ভেতরে একটা অস্থিরতা তাকে কামড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল কেউ যেন সারাদিন তার ঘাড়ের পেছনে নিঃশ্বাস ফেলছে। সেই দিনও সে ওরকম মূর্তিটির সামনে ফল বাতাসা দিল। রাতে শুয়ে আবার ঋত্বিক একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলো। তবে এবার স্বপ্নে সে দাঁড়িয়ে আছে একটা শ্মশানের মাঝে, চারপাশে আগুনের চিতা, ধোঁয়া উঠছে, শবদেহ পুড়ছে। হঠাৎ ওর সামনে হাজির হলো সেই গণেশ মূর্তি, কিন্তু এবার আর পাথরের নয়, একটা বিশাল অর্ধনগ্ন দেহ, ধূসরবর্ণ, ভস্ম মণ্ডিত দেহ, যেন অন্ধকারের মতো, গজমুখ, লাল চোখ, পাশে এক ভয়ঙ্কর রমণী যাকে তিনি আলিঙ্গন করে আছেন। তার গলায় ঝুলছে মানুষের হাড়ের মালা। ঋত্বিক কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল। ঋত্বিক স্বপ্নে বলছে, কে 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 তুমি? কে তুমি? আমাকে কেন এভাবে ডাকছো? উচ্ছিষ্ট গণপতি গম্ভীর স্বরে বললেন, আমি তোর ঘরে আছি, তবুও তুই আমাকে শিশু ভেবে ভোগ দিচ্ছিস। আমার রক্ত চাই, আমার উচ্ছিষ্ট চাই, তবেই আমি শান্তি পাবো। তৎক্ষণাৎই আবার সেই ইঁদুর আর বাদুর ঝাঁকে ঝাঁকে ঋত্বিককে ঘিরে ফেললো। ওর বুকের ওপর বাদুর বসে ডানা ঝাপটাতে লাগলো, মুখে চোখে নাকে ইঁদুর জড়িয়ে পড়ছে যেন। ঋত্বিক শ্বাস নিতে পারছিল না, দমটা বন্ধ হয়ে আসছিল। সে মরিয়া হয়ে চিৎকার করতে গেল, কিন্তু শোনা যায় গজমুখের হাহাকার শব্দ। উচ্ছিষ্ট খাবার দে, উচ্ছিষ্ট দে আমায়, তন্ত্র মন্ত্র মতে পুজো দে আমায়। ঋত্বিক আবার চমকে জেগে উঠল। বিছানার চাদর ভিজে একেবারে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, শরীর ঠান্ডা, হাত পা কাঁপছে। চোখ পড়তেই দেখলো টেবিলে রাখা পাথরের মূর্তিটা যেন এক চিলতে ফাঁক দিয়ে উকি মারছে। ভোর হয়, আর ভোরের আবছা আলোয় মনে হলো মূর্তিটার ঠোঁট ফাঁক হয়ে আছে, যেন কেউ ঋত্বিকের কানের কাছে ফিসফিস করছে। এখনো বোঝনি? এখনো বোঝনি ঋত্বিক? আমি তোমার স্বপ্ন নই, আমি তোমার ঘরেই আছি। আমায় ভোগ দে, আমায় উচ্ছিষ্ট দে, আমার তো খিদে পায়। ঋত্বিক মনে মনে ভাবে, কি যে হচ্ছে সব, ভুলভাল জিনিস দেখছি, খুবই টায়ার্ড হয়তো, সেই জন্য এইসব হচ্ছে। সকালের ভয়ঙ্কর স্বপ্নের পর ঋত্বিক ঠিক করলো আজকে বেরোবে, মনটা একটু অন্যদিকে ঘুরাবে। আজ তার এক ঘনিষ্ঠ বন্ধু অভিজিতের জন্মদিন, তাই বিকেলের দিকে বান্ধবী স্নিগ্ধাকে নিয়ে সে গেল পার্ক স্ট্রিটের একটা রেস্টুরেন্টে। টেবিলে সবাই একসাথে বসেছে, অভিজিৎ, সৌরভ, পায়েল, অরিত্রা আর স্নিগ্ধা, যারা একসাথে ঝাড়গ্রামে সেই জঙ্গলে ট্রিপ করেছিল। সবার মুখে হাসি, আড্ডাটা পুরো জমে উঠেছে। কিন্তু ঋত্বিককে দেখে সবাই একটু মুহূর্তের জন্য থমকে গেল। চোখে লালচে দাগ, যেন বহুদিন ঘুমায়নি, চুল এলোমেলো, মুখটা ফ্যাকাশে, চোখের তলায় গভীর কালো ছাপ। স্নিগ্ধা চোখ কুচকে বলল, এই ঋত্বিক, ঋত্বিক কি হয়েছে রে তোর? দেখছি যেন অন্যরকম মানুষ হয়ে গেছিস। অভিজিৎ মজা করে বলল, ওরে বাবা, ওর জঙ্গলে গিয়ে সেই ভূতের ঘরে ঢুকেছিল না, মনে পড়ে না তোর? সেই জঙ্গলে গিয়ে গুহায় ঢুকেছিল একা একা, মনে হয় সেই দিন থেকেই ওর সাথে ভূত চলে এসেছে। ওকে তান্ত্রিকের কাছে নিয়ে যেতে হবে, বুঝলি তো? ঋত্বিক হেসে এড়িয়ে গেল, কিন্তু ভেতরে ভেতরে তার হাতটা কাঁপছিল। রেস্টুরেন্টে অর্ডার করা হয়েছিল নুডলস আর চিলি চিকেন। নুডলস আর চিকেন আসতেই একটা কাঁটা চামচ হাতে নিল ঋত্বিক, কিন্তু ঠিকমতো ধরতেই পারল না, তার হাতটা যেন থরথর করে কাঁপছিল। সৌরভ বলল, কিরে কিরে ভাই, হ্যাংওভার নাকি? রাতে কি কড়া পাকের ফুল লোডেড মাল ফুকেছিস নাকি? সবাই হাসাহাসি করলো। ঋত্বিক কিছু না বলে চেষ্টা করলো খাবার মুখে দেওয়ার।
চামচে থাকা নুডলসটা গড়িয়ে পড়ে গেল টেবিলে। শেষমেশ হতাশ হয়ে সে হাত দিয়ে একটা চিকেনের টুকরো তুলে নিল, কিন্তু কামড় দিতেই দাঁতটা কেঁপে উঠল। আর চিকেনের সেই পুরো টুকরোটা অর্ধেক খেয়ে হঠাৎই প্লেটে ছুঁড়ে রাখলো। স্নিগ্ধা হালকা বিরক্ত হয়ে বলল, আহ, খেতে যখন পারছিস না তো থাক না, জোর করছিস কেন এরকম করে? শরীরটা তো মনে হচ্ছে খারাপ খুবই। অভিজিৎ বলল, থাক ভাই, খেতে হবে না তোর, মনে হচ্ছে শরীরটা তোর খুবই খারাপ। আমি পার্সেল করে দিচ্ছি, বাড়িতে নিয়ে যা, যখন সময় হবে, যখন ভালো লাগবে তখন খাস। রাত 8টার পর অভিজিৎ আর সৌরভ ওকে বাসায় পৌঁছে দিল। ঋত্বিক তখনও অস্বাভাবিক চুপচাপ। মা দরজা খুলে অবাক। মা বলছে, এ কি, তোরা এত তাড়াতাড়ি ফিরলি কেন, কিছু খাসনি? সৌরভ বলল, আন্টি আমার মনে হচ্ছে শরীরটা ঠিক নেই, ও কিছু খেতেও পারলো না, এই দেখুন প্যাকেটটা, পরে খাইয়ে দেবেন। ওরা চলে গেল। মা ছেলেকে নিয়ে বিছানায় শুয়ে দিলেন। কিরে বাবু, জ্বর এসেছে নাকি? শরীরটা তো গরম লাগছে। ঋত্বিক ক্লান্ত গলায় বলল, না মা, কিছু ভালো লাগছে না, ঘুম পাচ্ছে। ঋত্বিকের মা রান্নাঘরে ঢুকে গরম রুটি করে নিয়ে এলেন। মা বলছে, এই রুটিটা খেয়ে নে, না হলে অম্বল হবে। ঋত্বিক মুখ ঘুরিয়ে নিল। মা বলল, আচ্ছা ঠিক আছে, রুটি খাস না, কিন্তু তোর বাবা আজকে ফার্ম থেকে একটা ফ্রেশ চিকেন এনেছে, বলেছিল খুবই নরম মাংস। কাল রান্না করব ভেবেছিলাম, কিন্তু তোর বোন বলল যে আজই করো মা, তাই আজকেই করলাম, তাই একটু খেয়ে দেখ, খুবই ভালো হয়েছে। ঋত্বিক হালকা এসে বলল, ঠিক আছে, টেবিলে রেখে দাও। ঋত্বিকের মা চিকেনের কয়েকটা টুকরো প্লেটে তুলে রাখলেন, সাথে রেখে দিলেন রেস্টুরেন্টের প্যাকেটটা, যেটাই ছিল ঋত্বিকের অর্ধেক খাওয়া চিকেনের টুকরো আর নুডলস। ঋত্বিকের মা বলল, ঠিক আছে বাবু, তাহলে সময় মতো খেয়ে নিস, কিন্তু খালি পেটে থাকিস না, আমি ঘুমাতে যাচ্ছি, রাত হয়েছে। বাড়িটা হঠাৎই নিস্তব্ধ হয়ে গেল। মধ্যরাত, ঘড়িতে রাত 1টা। ঋত্বিক ঘামে ভিজে শুয়ে আছে। হঠাৎ কানে এলো একটা খচখচ করে চিবানোর শব্দ। অন্ধকার ঘরে টেবিলের দিক থেকে আসছে শব্দটা। শোনার চেষ্টা করতেই বুকটা হিম হয়ে গেল। কেউ যেন ওর রাখা প্যাকেট থেকে মাংস চিবিয়ে খাচ্ছে। মাঝে মাঝে শোনা যাচ্ছে ভয়ঙ্কর এক নিঃশ্বাস ফেলার শব্দ। তারপর শোনা গেল ইঁদুরের দৌড়ঝাঁপ, ইঁদুরের মুখে চিচি শব্দ আর বাদুরের ডানা ঝাপটানোর আওয়াজ। ঋত্বিক উঠে বসতে গেল, কিন্তু শরীরটা জমে গেছে। মুখটা খুলে ডাকতে গেল, গলা দিয়ে শব্দ বেরোলো না। চোখটা ভারী হয়ে এলো। হঠাৎ তার শরীরটা ছেড়ে দিল বিছানায়। ঘুমে সে স্বপ্ন দেখলো সে বসে আছে নিজের ঘরে। একটা অদ্ভুত ধূসর ছায়ামূর্তি টেবিলে রাখা প্লেট থেকে মাংস তুলে খাচ্ছে। চিবানোর শব্দ প্রতিধ্বনির মতো বাজছে। ঋত্বিক হঠাৎ দেখলো প্লেটের মাংসটা গায়েব। তারপর ছায়াটা ঘুরে দাঁড়ালো এবং দেখা গেল সেই উচ্ছিষ্ট গণপতি। তিনি পাশে শক্তিকে আলিঙ্গন করে হাসছে। উচ্ছিষ্ট গণপতি বলছে, তোর প্রথম ভোগ আমরা গ্রহণ করলাম, এখান থেকে আর তুই ফিরতে পারবি না। এই কথা বলার সাথে সাথে যেন হাজারো হাজারো ইঁদুর একসাথে লাফিয়ে ও শরীরে চেপে বসলো। বাদুরগুলো মুখে নেমে এলো। ঋত্বিক হাঁপাতে লাগলো, চিৎকার করতে গেল, ওর মুখে ভরে গেল সেই ইঁদুরে। ঋত্বিক আবার স্বপ্নটা ভেঙে চোখ খুলতেই দেখলো সে ঘামে ভিজে শুয়ে আছে। ঘরের ভেতরে এক অদ্ভুত মাংসর গন্ধ ছড়িয়ে আছে, অথচ ঘর একেবারে নিস্তব্ধ। টেবিলের দিকে তাকিয়ে বুকটা যেন কেঁপে উঠল। রেস্টুরেন্টের প্যাকেটটা একেবারেই ফাঁকা। তার অর্ধেক খাওয়া চিকেন টুকরোর ওপর স্পষ্ট দাঁতের দাগ, কিন্তু সেটা ঋত্বিকের নয়। ঋত্বিক ভয় পেয়ে যায়। ওই রাতে ঘুম আসে না, ঘরে লাইট জ্বালিয়ে রাখে। রাতের খাবারগুলো আর আগের দিনে সেই প্যাকেট করা নুডলস আর চিকেন সব যেন কারো হাতে উল্টে ছড়িয়ে ছিটিয়ে রাখা। খাবারগুলো লেপ্টে আছে টেবিলে, মেঝেতে, এমনকি দেওয়ালেও দাগ লেগে আছে। ঋত্বিক কাঁপা কাঁপা গলায় বলল, মা, মা, কে করেছে এগুলো? মা তখন রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। তিনি অবাক হয়ে দেখলেন এই দৃশ্য। হে ভগবান, কাল তো আমি সব গুছিয়ে রেখে গেছিলাম, এ কেমন করে হলো? ঋত্বিক ঘেমে উঠল। মনে পড়ল কাল রাতের সেই স্বপ্নটা, কেউ যেন ঠিক ওই খাবারগুলোই চিবিয়ে খাচ্ছিল। সাথে সাথে সেই ইঁদুরের ডাকের মতো কর্কশ নিঃশ্বাস। মা বারবার ছেলের দিকে তাকাচ্ছিলেন। তুই কি কাল রাতের বেলা কিছু করেছিস? ঘুমের মধ্যে উঠে কি খাবার উল্টে পাল্টে দিলি নাকি? ঋত্বিক মাথা নাড়ালো, তার কণ্ঠ শুকনো। না মা, না, আমি কিছু করিনি। তখনই আরেকটা ঘটনা ঘটলো। হঠাৎ তার মায়ের পেছন দিয়ে একটা অদ্ভুত ছায়া এই ঘর থেকে ওই ঘরে পাস করলো। মানুষের মতো গড়ন, কিন্তু মাথাটা একদম হাতির মতো বিকৃত, আর চোখ দুটো যেন রক্তের মতো লাল। ঋত্বিক পেছনে সরে গিয়ে মাটিতে বসে পড়ল। মা ছেলের মুখের দিকে তাকিয়ে আরো চিন্তিত হলেন। মা ধীরে ধীরে বললেন, কি রে বাবা, কি হলো আবার? তোর শরীরটা কি খারাপ করলি নাকি? এরকম ভয় পাচ্ছিস কেন? ঋত্বিকের গলা শুকিয়ে গেল, উত্তর দিতে পারলো না, শুধু চোখে জল চলে এলো। ঋত্বিকের ঠোঁট কেঁপে ওঠে। মা, আমি একটা কথা বলি। আমি রাতে খুব একটা অদ্ভুত স্বপ্ন দেখছি। জানি তোমরা বিশ্বাস করবে না। অনেক ইঁদুর একসাথে, অনেক বাদুর, আর একটা গলা, আর তার সাথে একটা নারীর অবয়ব। মা শিউরে ওঠে। চুপ কর, এসব রাতের বেলা মাথায় যা আসে তাই ভাবিস।
এত ভূতের সিনেমা দেখিস, তোর কাজকর্মের চাপে হয়তো এরকম শরীর খারাপ হয়েছে, তাই এমন স্বপ্ন দেখছিস। কিন্তু ঋত্বিক জানে এটা কেবল স্বপ্ন নয়, ঘরে রাখা সেই পাথরের গণেশ মূর্তিটা দূর থেকে যেন সবকিছু দেখছে। ঋত্বিক চেষ্টা করলো সব ভুলে যেতে, কাজে যাবার নাম করে সে বেরোলো, কিন্তু শরীরটা ভারী। অফিসে গিয়েও মনে হচ্ছে সবাই তাকিয়ে রয়েছে তার দিকে। সহকর্মী সৌরভ এসে কাঁধে হাত রেখে বলল, কি রে ঋত্বিক, এত ফ্যাকাশে কেন মুখটা? কাল রেস্টুরেন্টেও তো ঠিকমতো বসতে পারছিলিস না, কি হয়েছে তোর? ঋত্বিক হেসে উড়িয়ে দিল, আরে কিছু না রে, কিছু না, শরীরটা খুব খারাপ করেছে কদিন ধরে। সেদিন বাড়িতে ঋত্বিক তাড়াতাড়ি চলে আসলো। ঘরে ফিরে আবার টেবিলের দিকে গেল, কিন্তু টেবিলের উপর রাখা পাথরের গণেশ মূর্তিটা অদ্ভুত ভাবে এখন চোখে পড়ছে। ঋত্বিক ধীরে ধীরে কাছে গেল, মনে হলো যেন গণপতির মূর্তির চোখ দুটো একটু ভিজে আছে, কালো হয়ে গিয়েছে। ঋত্বিক থমকে দাঁড়ালো। হঠাৎ ঘরের বাতিটি দপ করে নিভে গেল, চারিদিকে অন্ধকার। তখনই ভেসে এলো সেই গলা, তুই ভেবেছিলিস ভোগ অসম্পূর্ণ রেখে দিবি? আমি উচ্ছিষ্ট গণপতি, আমার ভোগ কেউ ফেলতে পারে না। আমি আবার চাই, আবার চাই। আমার খুব খিদে পেয়েছে, আমায় উচ্ছিষ্ট দে। ঋত্বিক আতঙ্কে চিৎকার করে উঠল, কে 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 আছে ওখানে? ঠিক তখনই ঘরের লাইটটা জ্বলে উঠল। মা দাঁড়িয়ে, হে ভগবান, ঋত্বিক কি করছিস তুই? এসব পাগল হয়ে গেলি নাকি? ঋত্বিকের বাবা তার পেছনে এসেই দাঁড়ালো। সে বলল, কেন যাচ্ছিস এরকম ঘর অন্ধকার করে? হাত মুখ ধুয়ে খেতে আয়, রাত হয়েছে। যত সব, চেহারার যা অবস্থা বানিয়েছিস। ডিনার টাইম, ডাইনিং টেবিলে বসেছে সবাই। ঋত্বিক চুপচাপ বসে আছে, মাথা নিচু করে। মা খাবার দিচ্ছে, বাবা গম্ভীর চোখে তাকিয়ে আছে। ঋত্বিকের বোন দেবাঞ্জনা হেসে বলে, দাদা, এই দাদা, তোর চেহারা দেখে তো মনে হচ্ছে ভূত দেখেছিস, পাগলের মতো হবার কি আছে? ঋত্বিক ফিসফিস করে বোনের কানে কানে বলে, চুপ কর, নালে মার খাবি কিন্তু একদম। বাবা মা একে অন্যের দিকে তাকায়। ঋত্বিকের বাবা কণ্ঠ ভারী করে ঋত্বিককে বলে, স্নিগ্ধার কথা আমরা জানি, তোর মা অনেক আগেই আমাকে বলেছে, প্রেম করছিস ভালোই করেছিস, কিন্তু এখন তো সংসারেরও দায়িত্ব নিতে হবে, ইনকাম বাড়াতে হবে, সংসার চালাতে হবে। মা আর বোন হঠাৎই হেসে উঠল। বাবা হাসতে হাসতে বলল, আহ, এটা আবার হাসাহাসি করার কি আছে? তুই যদি সত্যিই ভালোবাসিস স্নিগ্ধাকে, তাহলে একদিন নিয়ে আয়, দেখি কেমন মেয়ে পছন্দ করেছিস। ঋত্বিক বিরক্ত হয়ে উঠে যায়। চুপ করো তো তোমরা, আমার একেবারেই এসব ভালো লাগছে না, তোমরা কিছুই বোঝো না। সে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়, ঘরের লাইটটা জ্বালিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে। মনে মনে ভাবে, আজকে আমি শুধু ঘুমাবো, কোনো দুঃস্বপ্ন নয়। কিন্তু টেবিলের ওপর রাখা সেই গণপতি মূর্তিটা অদ্ভুত চোখে যেন তাকিয়ে আছে ঋত্বিকের দিকে। রাত গভীর হয়, ঋত্বিক হেডফোন কানে দিয়ে গান শুনতে থাকে। অন্যদিকে ঋত্বিকের ছোট বোন দেবাঞ্জনা নিজের ঘরে শুয়ে। চারপাশটা ঠান্ডা, জানলা দিয়ে বাতাস ঢুকছে, টেবিল ল্যাম্পের আলো টিমটিম করছে। ঋত্বিকের বোন দেবাঞ্জনা সদ্য কলেজে ভর্তি হয়েছে, বয়স মাত্র 18, নিষ্পাপ হাসি, স্বপ্ন ভরা চোখ। সেদিন রাতে সে ঘরে ঢুকে শান্ত মনে টেবিল ল্যাম্প জ্বালিয়ে বই পড়ছিল, তারপর লাইট অফ করে শুয়ে পড়ে। কিন্তু ঠিক সেই সময় ঘরটা যেন কেমন ঠান্ডা হয়ে গেল। জানলার পর্দাটা নড়ছিল না, তবুও চারিদিকে বরফের মতো ঠান্ডা হয়ে আসছে। দেবাঞ্জনা ভাবছিল হয়তো কল্পনা, কিন্তু সে স্পষ্ট শুনতে পেল ঘরের কোনায় দাঁড়িয়ে কেউ ভারী নিঃশ্বাস ফেলছে। দেবাঞ্জনা ভয়ে উঠে টেবিল ল্যাম্পটা জ্বালালো, কিন্তু কেউ নেই। মনে হলো রাতে হয়তো দাদা ঋত্বিকের ঘর থেকেই আওয়াজ ভেসে আসছে। দেবাঞ্জনা আবার চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লো, কিন্তু হঠাৎই চাদরটা যেন কেউ টেনে নিচে ফেলে দিল। সে আতঙ্কে উঠে বসলো, চারিদিকে তাকালো, কিন্তু কিচ্ছু নেই। চাদরটা আবার গায়ে টেনে নিয়ে শোয়া মাত্রই তার শরীরটা যেন জড়সড় হয়ে গেল, হাত পা যেন অসাড়, আর কানে এলো এক অচেনা ফিসফিসানি, তোরা তোরা আজ আমার প্রভুকে ভোগ দিলি না। প্রভু তো খুবই ক্রুদ্ধ হয়েছে, প্রভু তো তেমন কিছু চায়নি, শুধু চেয়েছিল একটু উচ্ছিষ্ট ভোগ, তোরা সেটাও দিলি না। আজ আজ আমি তোকে খাবো। দেবাঞ্জনা চোখ মেলে যা দেখলো তা কোনো মানুষ নয়, অন্ধকার থেকে বেরিয়ে এসেছে এক দানবীয় ছায়া। মুখটা পুরো বাদুড়ের মতো, মুখের দুদিকে মোটা দুটো দাঁত, সারা শরীর লোমে ঢাকা, কিন্তু গড়নটা পুরো মানুষের। দুটো বিশাল কালো ডানা বাতাসে কাঁপছিল। দেবাঞ্জনা চিৎকার করতে চাইলো, কিন্তু গলা থেকে কোনো শব্দ বেরোলো না। চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল, বুকের ভেতর শ্বাস বন্ধ হয়ে আসছিল। দানবটা হঠাৎই তার বুকের ওপর ঝুঁকে পড়ল, তার গরম নিঃশ্বাসে পুরো ঘরটা ভরে গেল পচা রক্তের গন্ধে। এক ঝটকায় সে দেবাঞ্জনার হাত পা চেপে ধরলো। দেবাঞ্জনার শরীরের ভেতরে অমানবিক এক শক্তি প্রবেশ করতে লাগলো। দেবাঞ্জনার চোখ লাল হয়ে গেল, মুখ খোলা কিন্তু আওয়াজহীন। দেবাঞ্জনা চিৎকার করতে পারলো না, শরীরটা হঠাৎই অসাড় হয়ে আসছে। হঠাৎ তার শরীরটা কাঁপতে কাঁপতে এক সময় নিস্তেজ হয়ে পড়ল। ঘরটা পুরো নিস্তব্ধ, শুধু শোনা যাচ্ছিল অন্ধকারে দানবটার কর্কশ হাসির শব্দ। পরের দিন সকাল, মা দরজা নক করছে। ওঠ মা, কলেজে যেতে হবে, দেরি করিস না।
কোনো সাড়া নেই। মা আবার ডাকতে থাকে, কোনো সাড়া পায় না। বেলা হয়, দেবাঞ্জনার কোনো সাড়া নেই। মা চিন্তায় পড়ে গেছে। অবশেষে কোনো সাড়া না পেয়ে বাবা ও ঋত্বিক এসে দরজা ভাঙে। ভেতরে ঢুকে সবাই হিম হয়ে যায়। ঘরের মধ্যে পচা রক্তের গন্ধ। দেবাঞ্জনা উল্টে শুয়ে আছে, তার হাত পা বেঁকে চুড়ে গেছে। লম্বা তার চুল বিছানা থেকে মেঝে অবধি ঝুলছে। মুখটা হা করে খোলা, চোখটা ফ্যাকাশে। বিছানা রক্তে ভেসে গেছে, কাপড় ছেঁড়া, উড়ুর ফাঁক দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত। মা চিৎকার করে বলে, এ কি? হে ঈশ্বর, এ কি হলো? এ আমার মেয়ে। সে ছুটে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরে। বাবা কাঁপা কাঁপা গলায় ঋত্বিককে বলল, অ্যাম্বুলেন্স ডাক, অ্যাম্বুলেন্স ডাক শিগগিরই। ঋত্বিক স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, যেন তার কিছুই বোঝার ক্ষমতা নেই। তার চোখ হঠাৎই টেবিলের ওপরে থাকা সেই মূর্তির দিকে পড়ে। মনে হয় সেটা হেসে উঠেছে। হসপিটালে দেবাঞ্জনাকে আইসিইউতে রাখা হয়েছে, মুখে অক্সিজেন মাস্ক। ঋত্বিক, স্নিগ্ধা আর বন্ধুরা সবাই বাইরে বসে। বাবা মাকে ডক্টর রুমে ডাকা হয়। ডক্টর গম্ভীর কণ্ঠে বললেন, দেখুন, আমি আপনাদের সঙ্গে খোলাখুলি কথা বলবো। আপনার মেয়ে রেপড হয়েছে, শরীরে স্পষ্ট চিহ্ন আছে। মা কেঁদে কেঁদে কেঁপে ওঠে, না 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 না, এটা হতে পারে না, কি বলছেন আপনি? ডাক্তার থেমে যায়, তারপরে বলে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো কোনো পুরুষের সিমান পাওয়া যায়নি। এটা বৈজ্ঞানিকভাবে অসম্ভব। বাবা চমকে ওঠে, মানে মানে কি বলতে চাইছেন আপনি? ডক্টর হালকা গলায় জিজ্ঞাসা করে, আপনাদের ছেলে, ওর মানসিক অবস্থা কেমন? ও কি কোনো অদ্ভুত আচরণ করছে? মায়ের বুকটা কেঁপে ওঠে। সে কাঁপা কাঁপা গলায় বলে, না না, কি 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 সব বলছেন আপনি? ও এসব করতে পারে না। ও তো বোনকে খুব ভালোবাসে, আর কাল রাতে তো ও ঘরেই ছিল। ডক্টর সরু চোখে তাকায়, যদি কিছু লুকান তাহলে কিন্তু পুলিশ কেস হবে। সত্যিটা জানতে হবে, না হলে কিন্তু মেয়ে আর ফিরে আসবে না। বাবা মা বেরিয়ে আসে, মুখটা সাদা হয়ে গেছে। মা আঁচল মুখে চেপে কাঁদছে। বাবা চুপচাপ বসে থাকে। বন্ধুরা জিজ্ঞাসা করে, কি বললো ডাক্তার? বাবা ফিসফিস করে বলে, কিছু না কিছু না, সব ঠিক হয়ে যাবে। ঋত্বিক মায়ের কাছে যায়, মা মা কি বললো ডাক্তার? মা কাঁদতে কাঁদতে মুখ ফিরিয়ে নেয়। স্নিগ্ধা এগিয়ে আসে, আন্টি আন্টি দয়া করে বলুন কি হয়েছে। আমাকে না হয় কিছু বলুন। কিন্তু মা কাঁদো কাঁদো কণ্ঠে এটাই বলেন, তোমরা তোমরা সবাই চলে যাও, আমাদের একা থাকতে দাও একটু। হসপিটালের করিডোরে আলো ছায়ার খেলা। ঋত্বিক এক কোণে দাঁড়িয়ে থাকে, তার চোখ আবার লালচে হয়ে উঠেছে। মনে হচ্ছে কারো ভৌতিক ফিসফিস, তোর পরিবার ভেঙে যাবে, এবার তোর পালা। ঋত্বিকের মাথার ভেতর যেন একটা অদ্ভুত চাপা ধোয়া জমাট বেঁধে আছে। যেখানেই যায় না কেন সেখানেই যেন কোনো ছায়া তার ঘাড়ের ওপর একটা অদ্ভুত নিঃশ্বাস ফেলছে। হসপিটালের বাইরে ঋত্বিক, স্নিগ্ধা আর 2-3 জন বন্ধু বান্ধব চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে। চায়ের কাপ থেকে গরম ধোঁয়া উঠছে, কিন্তু ঋত্বিকের চোখ লাল, ঠোঁটটা শুকনো, হাত কাঁপছে। ঋত্বিক গম্ভীর গলায় বলছে, শোন, তোরা বিশ্বাস করবি না, আমার সাথে কিছু হচ্ছে। আমি কাউকে বোঝাতে পারছি না। প্রতিদিন মনে হয় আমাকে ইঁদুর আর বাদুররা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমার শরীরের রক্ত যেন চুষে নিচ্ছে। আমি পাগল হয়ে যাচ্ছি, বিশ্বাস কর। বন্ধুরা একে অপরের মুখের দিকে তাকায়। একজন হেসে বলে, ওই কি এসব উল্টোপাল্টা কথা বলছিস? তাই তো বলি, সারাদিন ওরকম কম্পিউটারের সামনে বসে না গুটিয়ে একটু আমাদের সাথে বেরো, একটু আড্ডা মার, দেখবি মাইন্ডটা ফ্রেশ হবে। সবাই হেসে ওঠে, কিন্তু ঋত্বিকের চোখে কোনো হাসি নেই, শুধু অন্ধকার। ঋত্বিক বলে, তোরা মজা করছিস? তোরা জানিস না কি হয়েছে? তোরা জানিস না আমার বোনের সাথে কি হয়েছে? আমি দেখেছি তো, আমি অনুভব করেছি। মনে হচ্ছে ওর ওপর কিছু ভয়ঙ্কর নেমে এসেছিল। বাবা মা কিছু বলছে না, কিন্তু আমার দেখে তো মনে হয়েছে যেন যেন সি রেফট। হাসিটা থেমে যায়, পরিবেশটা হিম হয়ে যায়। স্নিগ্ধা তাড়াতাড়ি কথাটা কেটে দেয়। স্নিগ্ধা বলে, চুপ, একদম চুপ, এসব আজে বাজে কথা বাইরে বলে বেড়াস না প্লিজ, এখন আর বলিস না। কিন্তু আমরা হসপিটালের বাইরে আছি, কিন্তু উল্টোপাল্টা কথা বলিস না। দুজন বন্ধু যারা হাসাহাসি করছিল তারা চুপ হয়ে যায়, মাথা নিচু করে। ঠিক আছে ভাই, যাই হোক না কেন তুই এসব নিয়ে ভাবিস না, এখন বিশ্রাম নে, সব ঠিক হয়ে যাবে। আমরা তো আছি নাকি? কোনো প্রবলেম হলে ফোন করিস। এখন বাড়িতে যা, কাকু কাকিমা তো রয়েছেই হসপিটালে, অসুবিধা নেই, তুই বাড়ি গিয়ে রেস্ট নে, ফ্রেশ হয় একটু। স্নিগ্ধা মাথা নেড়ে সম্মতি দেয়। ঋত্বিক বাড়ি ফিরে আসে। ঋত্বিক একা ঘরের কোণে বসে আছে। মোমবাতির আলোয় মূর্তির চোখটা যেন ফুটে উঠছে। চারিদিকে নিস্তব্ধতা। হঠাৎ কানে একটা ফিসফিস শব্দ আসে, এবার খুব কাছাকাছি, যেন হাড়গোড় ঘষার মতো। ঋত্বিক, ঋত্বিক, আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দে আমায়। ঋত্বিকের শরীরটা কেঁপে ওঠে, তার গলা শুকিয়ে আসে, ফিসফিসানিটা আরো জোরে হয়। না হলে তোর বাড়ির উচ্ছিষ্ট খাবারই আমাকে দে, এঠো কাটা, যাই হোক কিছু তো রয়েছে বাড়িতে, কিছু দে, খুবই খিদে পেয়েছে,
আমাদের কিছু দে, এরকম না খাইয়ে রাখিস না। দেখলি তো তোর বোনের সাথে কি হলো, মনে আছে তো তোর? এবার যদি তোর মা, তোর বাবা কিংবা স্নিগ্ধার কিছু হয়ে যায়? ঋত্বিক ঘামে ভিজে যায়, চোখ দুটো বড় হয়ে যায়, তার ঠোঁট কাঁপতে থাকে। ঋত্বিক চিৎকার করে ওঠে, না না, চুপ করো, আমাকে একা থাকতে দাও। ঋত্বিকের মাথায় তখনও ঘুরপাক খাচ্ছে সেই ভয়ঙ্কর ফিসফিসানি। আমাকে দে, আমায় উচ্ছিষ্ট দে, না হলে একে একে তোর আপনজনদের নিয়ে নেব আমি। আমাকে উচ্ছিষ্ট খেতে দে বাবা। সেদিন রাতে ঋত্বিক আর ঘুমায় না। ঋত্বিক চুপচাপ বসে থাকে ঘরের লাইট জ্বালিয়ে। পরের দিন ভোরেই সে দৌড়ে যায় হসপিটালে। তার বোন তখনও স্লাইনের নিচে শুয়ে আছে, চোখ দুটো লালছে, শরীর কাঁপছে। মা চোখ ভিজিয়ে বসে আছেন তার পাশেই। ডক্টর টেলিস্কোপ গলায় ঝুলিয়ে বলছেন, মনে হচ্ছে খুবই একটা ট্রমার মধ্যে আছে, মানসিক ধাক্কা খেয়েছে। ঋত্বিক চুপচাপ দাঁড়িয়ে ছিল। হঠাৎ তার মা কেঁদে জিজ্ঞাসা করলেন, কি হয়েছিল মা, কি হয়েছে তোর? এত ভয় পেয়ে গেছিস কেন? যা কিছু জানিস সব বল, আমরা তো আছি, ভয় পাস না। এরপরেই বোন চোখ কুচকে হাত তুলে ইশারা করলো সোজা ঋত্বিকের দিকে। ঘরটা পুরো নিস্তব্ধ হয়ে গেল। সবাই তাকালো ঋত্বিকের দিকে। ঋত্বিকের বুকটা ধুকবুক করে উঠলো, সে কেঁপে উঠলো। হঠাৎই বোন ভাঙা গলায় বলে উঠলো, দাদা দাদা দাদা, ও উচ্ছিষ্ট ভোগ চায় দাদা। হসপিটালে সেই পুরো রুমটা থমকে গেল। বাবা বলে উঠলেন, কি কি বলছিস এসব তুই, এসব আজগবি কথা? বোন তখন কাঁদতে কাঁদতে বলল, একটা 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 ভয়ঙ্কর জানোয়ার, বাদুড়ের মতো মুখ, মানুষের মতো শরীর আমার ওপর নেমে এসেছিল আমাকে খাওয়ার জন্য। আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে বলেছিল, তারপরে আমার ওপর ঝাঁপিয়ে পড়ে। তারপরে আমার আর কিছু মনে নেই। দাদা দাদা, ওকে ওকে ভোগ দে, উচ্ছিষ্ট দে। ডক্টর তখন বুড়ুকুচকে বললেন, প্লিজ ইগনোর ইট, পেশেন্ট এখন ট্রমায় রয়েছে, ওসব হ্যালুসিনেশন। এক সপ্তাহ ওকে আমরা রাখবো হসপিটালে, রক্ত দেবো, স্লাইন দেবো, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। হয়তো এমন কিছু একটা ট্রমা বা স্বপ্নর মধ্যে দিয়ে গেছে যার প্রভাবটা রয়েছে। কিন্তু ঋত্বিক জানতো ওটা কোনো হ্যালুসিনেশন নয়, কারণ সেই বাদুর ইঁদুর মুখো জানোয়ারগুলো সে নিজেও দেখেছে। মা বাবা নিস্তব্ধ। ঋত্বিক নিঃশব্দে হসপিটাল থেকে বেরিয়ে গেল। হসপিটাল থেকে বেরোতেই আবার সেই ফিসফিসানি তার কানে আসলো, আমায় আমায় খেতে দে, কতবার বলবো তোকে, আমাদের খেতে দে, না হলে কিন্তু এবার তোর মা, তোর বাবা, তাদেরকেও খেয়ে নেবো আমরা। ঋত্বিকের শরীরটা ঠান্ডা হয়ে এলো। বুকের ভেতরে কাঁপতে লাগলো এক আতঙ্ক, কিন্তু তার সাথে সাথে এক অদ্ভুত টান। ঋত্বিকের মা বাবা সেদিনও হসপিটালে রইলেন। ঋত্বিক একা বাড়ি ফিরল। অনলাইনে অর্ডার করলেন চিকেন, মাংস, লুচি, রুটি, সবকিছু। খাবার এলো সন্ধ্যের দিকে, কিন্তু সে কিছুই খেলো না। সব সাজিয়ে দিল ঠাকুর ঘরে। ধূপ জ্বালালো, ধূপের ধোঁয়া ধীরে ধীরে লালচে হয়ে উঠল। ঘরের আলো নিভে গেল হঠাৎই। শুধু প্রদীপের ক্ষীণ আলোয় দেখা গেল যেন কেউ অদৃশ্য হাতে সেই খাবারটা তুলে নিচ্ছে। ঋত্বিক ঘেমে উঠল। সেদিন রাতে ঋত্বিক আর কিছুই বুঝতে পারে না। রাতে হঠাৎই সে ভয়ঙ্কর স্বপ্নে ডুবে গেল। অন্ধকার শূন্যে দাঁড়িয়ে আছে সে। চারপাশে বাদুড়ের ডানা ঝাপটানোর শব্দ, ইঁদুরের লালচে চোখ অন্ধকার থেকে ঝলমল করছে। হঠাৎই তার সামনে উঠে এলো এক ভয়ঙ্কর মূর্তি, গণপতির মতো আকৃতি। পাশে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত নারী, মাটির মতো ধূসর রং, ঠোঁট লালচে, চোখের মণিটা রক্তের মতো। সে ফিসফিস করে বলল, আমরা তোকে বেছে নিয়েছি, উচ্ছিষ্ট শুধু সাজালে হবে না, আগে তুই খা, তারপর আমাদের দে, তাহলেই আমরা গ্রহণ করব। আমাদের এভাবে ভোগ দেওয়া যায় না, আগে তুই খাবি, তোর এঠোই আমরা খাবো। ঋত্বিক ঘুমের মধ্যে চিৎকার করে উঠল। তার কপালে ঘাম ভিজে গেছে, শরীর অদ্ভুতভাবে কাঁপছে। সেই রাতে ঋত্বিকের আর ঘুম হয় না। মূর্তির দিকে তাকিয়ে বসে আছে ঘরের লাইট জ্বালিয়ে। পরের দিন ভোরবেলা আয়নার দিকে তাকাতেই সে ভয় পেয়ে গেল। চোখের নিচে কালো দাগ, ঠোঁটটা শুকিয়ে ফাটছে। ওর ভেতর কেবল একটাই কণ্ঠ এখন ভেসে আসছে, আমাদের উচ্ছিষ্ট খেতে দে, না হলে একে একে তোদের সবাইকে নিয়ে নেব। ঋত্বিক দাঁতে দাঁত চেপে ফিসফিস করে উঠল, না 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 না, গণপতি আমার কাছেই খেতে চাইছে। আজ যদি আমি না দিই তাহলে ওর ক্রোধ কোনোদিনও থামবে না। আজ আমি নিজে রান্না করে উচ্ছিষ্ট ভোগ দেব। বিকেলবেলা সে বাইরে থেকে নিয়ে এসেছে 2 কেজি পাঁঠার মাংস, বাসমতি চাল, এক গুচ্ছ দূর্বা, রক্ত জবার মালা আর একটি মঙ্গল ঘট। বারান্দায় রাখা ব্যাগ থেকে সব বার করে রান্নাঘরে জমিয়ে রাখলো। চুলার ওপরে চাপানো কড়াইতে তেল ফোটার শব্দ উঠতেই গোটা ঘরটা ভরে গেল কাঁচা মাংসের গন্ধে। চারপাশে ডিম লাইটের লালচে আলো ঘরটাকে আরো করে তুলেছে মৃত্যু কূপের মতো অন্ধকার। ঋত্বিক তখন আর সাধারণ মানুষ নয়,
চোখের তলদেশে কালি পড়ে গেছে, চুল এলোমেলো, দাড়ি কামানো হয়নি, গায়ে জামা কাপড়ে মাংসের গন্ধ। রাত প্রায় 12টা। ঠাকুর ঘরটায় শুধু একটা প্রদীপ জ্বলছে, দেওয়ালে লালচে ছায়াগুলো নাচছে। সামনে বসানো সেই অদ্ভুত পাথরের মূর্তি। ঋত্বিক থালায় সাজিয়ে আনলো ভাত, ঝোল আর বড় বড় হাড়ওয়ালা মাংস। সে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, খা 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 বাবা খা, এবার আমি নিজে রান্না করেছি, আমাদের ছেড়ে দে। কিন্তু চারিদিকে স্তব্ধতা, শুধু প্রদীপের শিখাটা কাঁপছে। তারপরে ঋত্বিক নিজে নিজেই কাঁপতে কাঁপতে থালা থেকে একটা হাড় তুলে নিজের মুখে পুরে দিল। চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। মুখে ভাত মাংস চিবোতে চিবোতে কাঁদতে কাঁদতে সে চিৎকার করে উঠল, আমি খেলাম, আমি খাচ্ছি তো, দেখ আমি খাচ্ছি, এবার তুইও খা খা, এটা তো এবার এঠো, এটা তো এবার উচ্ছিষ্ট, এবার খা, আমি তো খেলাম, কিন্তু আমাদের ছেড়ে দে, এই উচ্ছিষ্ট ভোগ গ্রহণ কর। চৌকাঠের ওপর ভাত গড়িয়ে পড়ছে, গোটা ঘর জুড়ে এক অদ্ভুত গন্ধ। মূর্তি থেকে কোনো শব্দ নেই, কোনো ফিসফিসানি নেই। ঋত্বিক হাঁটু গেড়ে বসে পড়ল। তার মুখে লেগে রয়েছে এঁঠো ভাত এবং মাংসের সেই ঝোল। প্রদীপের আলোয় তার মুখটা বিকৃত হয়ে উঠেছে। কাঁদতে কাঁদতে মূর্তির সামনে সে লুটিয়ে পড়ে। সে ফিসফিস করে বলতে লাগলো, কি চাস তুই? আমি তো সব দিলাম তো, তুই খাচ্ছিস না কেন? আমার থেকে আর কি চাই তোর? আর কি চাস? প্রদীপের শিখাটি তখন হঠাৎই একবার উজ্জ্বল হয়ে মৃদু নিভে যাওয়ার মতো দুলে উঠল। বাতাসে অদ্ভুত এক ঠান্ডা শীতল ঝাপটা বইল। আর সেই মুহূর্তে মূর্তির চোখ দুটো যেন রক্তভাব হয়ে জলজল করে উঠল। পরের দিন সকাল, ভোরের আলো ফোটার আগেই ঋত্বিকের বাবা বাড়ি ফিরলেন। হালকা খোলা দরজা ঠেলে ঢুকতেই সে যা দেখলো তাতে তার গা শিউরে উঠল। ঋত্বিক প্রায় আধা নগ্ন অবস্থায় মেঝেতে পড়ে আছে। প্রদীপটা এখনো জ্বলছে সেই মূর্তিটির সামনে। প্রসাদের থালা থেকে ভাত মাংস ছড়িয়ে ছিটিয়ে আছে চারপাশে। হাড়গুলো যেন রক্ত মাখা, যেন সত্যি কেউ সেটা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। মূর্তির সামনে এই দৃশ্য দেখে বাবা চেঁচিয়ে উঠল, ঋত্বিক, কি করছিস তুই? এসব পাগল হয়ে গেছিস নাকি? চিৎকার করলেও কোনো সাড়া নেই। সে এগিয়ে গিয়ে ছেলের মুখে জল ছিটিয়ে দিল। ঋত্বিক ধীরে ধীরে চোখ খুলল, কিন্তু দৃষ্টি ফাঁকা, নিস্তেজ। মুখে শুধু কেঁদে কেঁদে বিড়বিড় করে বলে, আমি তো রান্না করলাম, খাচ্ছিল না কেন? আমি তো দিলাম তাদেরকে, আমি তো উচ্ছিষ্ট দিয়েছি। ঋত্বিকের বাবা হতবাক হয়ে বলল, এসব কি আজে বাজে করছিস? কে শিখিয়েছে তোকে এসব? তোর মা হসপিটালে, আর তুই এখানে এসব শয়তানি করছিস? বোনটার অবস্থা ভালো না, হসপিটালে এখনো পড়ে রয়েছে, আর তুই এসব এখানে পাগলামি শুরু করেছিস। এখনই উঠে স্নান কর, আর তোকে এখানে রাখবো না। এখনই আমার সাথে তুই হসপিটালে যাবি। বুঝতে পেরেছি আমি, তোর মাথা খারাপ হয়ে গেছে। তোকে একা যদি এখানে রাখি তুই নিশ্চয়ই কিছু একটা অঘটন ঘটাবি। কিন্তু ঋত্বিক যেন কিছুই শুনছে না, তার কান যেন বন্ধ হয়ে গেছে। বাবা ভয় অস্থির হয়ে ঋত্বিকের ফোন করলো স্নিগ্ধাকে। স্নিগ্ধা, আমার ছেলেটা মনে হয় পাগল হয়ে গেছে, তুমি বাড়িতে আসো। আমি কিছু বুঝতে পারছি না আমি কি করব। আমার এখনই ইমার্জেন্সি হসপিটালে যেতে হবে। ওর মা বোন হসপিটালে একা রয়েছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি তাড়াতাড়ি বাড়ি আসো, আমি ওকে সামলাতে পারছি না। স্নিগ্ধা একথা শোনার পর তাড়াহুড়ো করে চলে আসলো। দরজাতে ঢুকতেই থমকে গেল। সামনে এক অদ্ভুত নরকীয় দৃশ্য। মাংসের হাড়, রক্তমাখা খাবার, প্রদীপের লাল আলোয় মূর্তি, সবকিছুই যেন এক অশুভ শক্তির সাক্ষী দিচ্ছে। সে বলল, কাকু আপনি ভেঙে পড়বেন না, আমি তো আছি, চলুন হসপিটালে যাওয়া যাক। বাবা তৎক্ষণাৎ ক্যাব ডেকে দিল। তিনজন মিলে ঋত্বিককে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গেল। হসপিটালে পৌঁছাতেই বাবা সব ঘটনা খুলে বলল মাকে। মা হতভম্ব হয়ে গেল, চোখে জল এসে গেল। আমার ছেলেটার কি হয়েছে গো? দিন যাচ্ছে এত খারাপ হয়ে যাচ্ছে কেন? ও কি পাগল হয়ে গেল সত্যি? মেয়েটারও এই অবস্থা, কিছুই তো বুঝতে পারছি না। বাবা কাঁপা কাঁপা গলায় বলল, আমি তো কিছুই বুঝতে পারছি না, হয়তো মনে হচ্ছে কোনো অশুভ প্রভাব পড়েছে। বাইরের বেঞ্চে বসে থাকা স্নিগ্ধা ঋত্বিকের পাশে বসে ঋত্বিককে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু ঋত্বিক মাথা নিচু করে চুপচাপ। হঠাৎ সে মুখ তুলে এক ভয়ঙ্কর দৃষ্টিতে স্নিগ্ধার দিকে তাকালো। স্নিগ্ধা সেই দৃষ্টিতে আটকে উঠল। ঋত্বিকের চোখ দুটো যেন লালছে, কপালের শিরা ফুলে গেছে। এক ভয়ানক দৃষ্টি ছুড়ে দিল স্নিগ্ধার দিকে। স্নিগ্ধা হাত সরিয়ে দ্রুত উঠে গেল। মনের মধ্যে আতঙ্ক জমে উঠল। সে গিয়ে বাবা মাকে বলল, আঙ্কেল আন্টি, আমি জানি না আপনারা এসব বিশ্বাস করেন কিনা, কিন্তু আমার মনে হচ্ছে আপনার বাড়িতে কোনো অশুভ ছায়া নেমেছে, কোনো প্রেত শক্তি বা অপদেবতার প্রভাব। আমার গ্রামের দাদুর বাড়িতে একজন সাধক আছেন, তন্ত্রসিদ্ধ। আপনারা যদি অনুমতি দেন আমি ওনাকে একবার ডেকে আনবো, অন্তত বাস্তু পরীক্ষাটা হয়ে যাবে, আর ঋত্বিকের আসল সমস্যাটা কোথায় আছে সেটাও ধরা পড়ে যাবে।
কেনই বা আপনাদের সাথে এরকম হচ্ছে? মা বাবা স্তব্ধ হয়ে গেল দুজনেই। অবিশ্বাস আর ভয়ের মাঝে দাঁড়িয়ে তারা একে অপরের দিকে তাকালেন। অবশেষে মায়ের চোখে জল গড়িয়ে পড়ল। ঋত্বিকের মা বলে উঠল, তুই তুই যা খুশি কর মা, যা খুশি কর, শুধু আমার ছেলে মেয়েটাকে বাঁচা মা, আমরা কিছু বুঝতে পারছি না। বিকেলে নিস্তব্ধ আলো, আকাশে লালচে আভা ছড়িয়ে পড়েছে। একটা পুরনো ট্যাক্সি ধুলোর কুণ্ডলি তুলতে তুলতে এসে থামলো ঋত্বিকের বাড়ির সামনে। বাড়ির সামনে অপেক্ষা করছে ঋত্বিক, তার বাবা আর স্নিগ্ধা। ট্যাক্সি থেকে নামলেন তান্ত্রিক অঘরনাথ আচার্য। নামতেই গেটের সামনে থেমে গেলেন। তার লম্বা জটা চুল, কপালে রক্তমাখা সিঁদুরের টিপ, গলায় রুদ্রাক্ষের মালা, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। গুরুজি অঘরনাথ চোখ বন্ধ করে বললেন, সর্বনাশ, এ ঘরের মাটির নিচে দেওয়ালের ভেতরে চারিদিকে তো শুধু আমি শ্মশানের গন্ধ পাচ্ছি। এ বাড়ি তো সাধনার ক্ষেত্র হয়ে গেছে। এখানে দেব শক্তি অশুভ শক্তি দুজনেই আসন গেড়েছে। স্নিগ্ধা কেঁপে উঠল। ঋত্বিকের বাবা স্তব্ধ হয়ে গেলেন। ঋত্বিক তখন সবার পেছনে নিচু হয়ে দাঁড়িয়ে আছে। ঠোঁটের এক কোণ থেকে টান টান একটা অদ্ভুত হাসি, যেন সে কিছু জানে। গুরুজি প্রথমে মন্ত্রপাঠ করে তাদের শরীরে এক অদৃশ্য বন্ধন তৈরি করলেন, যাতে কেউ সরাসরি ওই শক্তির ছোঁয়া না পায়। চলো ভেতরে যাওয়া যাক, দেখি কি হয়েছে। ঘরের ভেতরে পা দিতেই এক তীব্র দুর্গন্ধ নাকে এসে ধাক্কা মারল। পচা হাড়, বাসি মাংস, নষ্ট জলে ভিজে থাকা ভাতের মতন গন্ধ। সবাই নাক চেপে ধরল। স্নিগ্ধা প্রায় বমি করে ফেলল। আলোর উৎস বলতে শুধু একটা লালচে ডিম লাইট আর সেই প্রদীপ জ্বলছে। সেই প্রদীপটা জ্বলছে ঠিক মূর্তিটার সামনে। চারিদিকে ছড়ানো উচ্ছিষ্ট ভোগ, হাড়, মাংস, বাসমতি চালের ভাত শুকিয়ে শক্ত হয়ে গেছে। ঋত্বিকের বাবা হাহাকার করে বললেন, দাঁড়ান গুরুজি, দাঁড়ান, আমি এগুলো পরিষ্কার করে দিচ্ছি। আমার ছেলেটা পাগল হয়ে গেছিল, মাথাটা পুরো খারাপ হয়ে গেছিল, কাল রাতে এসব উল্টোপাল্টা জিনিস করেছে। হঠাৎ গুরুজি বজ্রকণ্ঠে চিৎকার করে উঠলেন, ছোবেন না, একদমই ছোবেন না, স্পর্শ করবেন না কোনো কিছু, দূরে যান, এখনই দূরে যান। সাধক তার পাটির থলে থেকে একটা ভস্ম বার করে মূর্তির সামনে এক অদ্ভুত বৃত্ত আঁকলেন। মন্ত্র উচ্চারণ শুরু করলেন। ওম গং গণপতে গণাধিপতায় নমঃ। উচ্ছিষ্ট গণপতে গণং রক্ষং রক্ষং দেহং দেহং দেবং গণপতায় নমঃ। চারপাশটা যেন কেঁপে উঠল। গুরুজি চোখ বন্ধ করে কিছুক্ষণ গভীর ধ্যান করলেন। তারপর হঠাৎ চোখ মেলে তাকালেন মূর্তির দিকে। তার দৃষ্টি ভয়ে স্তব্ধ করে দিল সবাইকে। গুরুজি ভারী গলায় বললেন, এ কোনো সাধারণ গণপতি নয়, এ হলো উচ্ছিষ্ট গণপতি, অত্যন্ত ভয়ঙ্কর এক তন্ত্র দেবতা, যাকে কেবলমাত্র রুদ্রমার্গী তন্ত্রীরা আহ্বান করে, তাও গোপন সাধনায়। তার ভোগে লাগে মদ্য, মাংস, মৎস্য, কাম, কোনো পবিত্র নয়। এই শক্তি যদি ভুল হাতে আসে, পরিবার ধ্বংস হয়ে যায়। গুরুজি ঋত্বিকের দিকে তাকালেন। ঋত্বিক তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিন্তু ঠোঁটের কোণে একটা অদ্ভুত হাসি। গুরুজি বললেন, বলো, কে এনেছে এটা? কোথা থেকে এটা এনেছে? এই মূর্তি কোথায় পেয়েছো? স্নিগ্ধা ভয় কাঁপতে কাঁপতে বললেও, সেদিন আমরা ঘুরতে গিয়েছিলাম, তখনই ঋত্বিক এটা মাটির নিচে পায়। আমরা বারণ করেছিলাম গুরুজি, কিন্তু ও কারোর কথা শোনেনি। ঋত্বিকের বাবা বিস্ময় হাহাকার করে উঠলেন, কিন্তু গুরুজি, এতে ভয়ঙ্কর কি আছে? সাধারণ গণপতিই তো। পাথরের মূর্তির দিকে তাকিয়ে অঘরানন্দ বললেন, এ কোনো সাধারণ গণপতি নয়, এটি হলো উচ্ছিষ্ট গণপতি, যিনি অশুভ শক্তি দ্বারা কুলসিত রূপ। গণপতি অর্ধনগ্ন অবস্থায় বসে আছেন। পাশে আছে তার স্ত্রী স্বরূপা। তিনি গণপতিকে আলিঙ্গন করে বসে আছেন। তাদের গায়ের রং নীলাভ বা লালচে ধরা হয়। মাথায় গণেশের স্বাভাবিক হাতির মাথা। তার হাতে থাকে জপমালা, ফল, মদ্য, ভোগ্যদ্রব্য ইত্যাদি। উচ্ছিষ্ট গণপতির সাধারণ পরিচিত বাহন মূষক বা ইঁদুর হলেও কিছু গুপ্ত তান্ত্রিক সাধনায় ধরা হয় তাকে বাদুর বা চন্দ্রবদর বলা হয়। তার ভঙ্গি সাধারণ গণেশের মতো শান্ত নয়, বরং সেই তান্ত্রিক এবং কামনাময় শক্তির প্রতীক তিনি। তন্ত্রশাস্ত্র মতে উচ্ছিষ্ট গণপতি সৃষ্টি হয়েছিলেন এক বিশেষ ঘটনায়। দেবতারা এক বিশেষ যজ্ঞ আয়োজন করেছিলেন। তখন ভগবান গণেশকে আহ্বান জানানো হয়নি। গণেশ খুবই ক্রুদ্ধ হন। ক্রুদ্ধ হয়ে তিনি সেই যজ্ঞ নষ্ট করতে আসেন। তখন দেবতারা তাকে যজ্ঞের উচ্ছিষ্ট বা অবশিষ্ট ভোগ প্রদান করেন। তিনি তা গ্রহণ করেন এবং গণপতি সে সময় বলেন, এবার থেকে আমাকেও তোমরা তোমাদের উচ্ছিষ্ট দিয়ে পুজো করবে। সেই থেকেই তার নাম হয় উচ্ছিষ্ট গণপতি। তিনি যজ্ঞের উচ্ছিষ্ট অবশিষ্ট ভোগ এবং অপরিষ্কার অবস্থাতেই পূজিত হয়েছিলেন। এই রূপ অশৌচ,
উচ্ছিষ্ট এবং অবশিষ্ট জিনিসের শক্তি নিয়ন্ত্রণ করে, তাই তিনি এত ভয়ঙ্কর। তিনি প্রসন্ন নন, তিনি কেবল তন্ত্র এবং নরবলি পিপাসু শক্তির আশ্রয়। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো দেবতার সঙ্গে তার সহচরীও চলে এসেছে এখানে। সবাই অবাক হয়ে যায়, একে অপরের মুখের দিকে তাকালো। ঋত্বিকের বাবা কাঁপা কাঁপা গলায় বলল, গুরুজি, সহচরী মানে কাকে বলছেন আপনি? গুরুজি গম্ভীর গলায় উত্তর দিলেন, সহচরী মানে দেবীর ছায়া, কিন্তু এই ক্ষেত্রে তিনি কোনো শুদ্ধ মাতৃরূপ নন। গণপতি যাকে আলিঙ্গন করে আছেন তিনি স্বরূপা। এটি হলো মাতঙ্গিনী সাদৃশ্য এক অপভ্রষ্ট রূপ, যে গণপতির সঙ্গেই থাকেন। শাস্ত্রে লেখা আছে, কেউ যদি উচ্ছিষ্ট গণপতিকে সঠিক নিয়ম অনুসারে না ডাকে, লোভ বা ভুলবশত তাকে এনে ফেলে, তখন তার সহচরী প্রকাশ পায়। তিনি এক ভয়ঙ্কর তন্ত্রদেবী। তার রং গাত্র শ্যামবর্ণ, চুল এলোমেলো, চোখ তার আগুনের মতো লাল, গলায় ঝোলে সবসময় হাড়ের মালা, হাতে খঞ্জর বা কপাল পাত্র, কণ্ঠস্বর তার খুবই মোহনীয়, আর তার আসন কেবল শ্মশান এবং রক্তপঙ্কে। ইনি হলেন উচ্ছিষ্ট মাতঙ্গিনী। মাতঙ্গিনী নিজেই দশ মহাবিদ্যার অন্তর্গত এক দেবী, তবে উচ্ছিষ্ট মাতঙ্গী হলো মাতঙ্গী মায়েরই একটা তান্ত্রিক রূপ এবং ভয়ঙ্কর রূপ। এই রূপকে অনেক জায়গায় আমরা সহচরী বলি, কারণ এই গণপতির সঙ্গে তিনি সর্বদা থাকেন। শক্তি সংহিতা এবং তান্ত্রচূড়ামণিতে এই দেবীর বর্ণনা আছে। গণপতি একা আসেন না, তার সঙ্গে থাকেন শক্তি। তার সেই শক্তি যদি অশুভ পথে প্রকাশ পায়, তবে তিনি হয়ে ওঠেন সেই রক্তপিপাসু সহচরী। উচ্ছিষ্ট গণপতি হলেন শক্তিশালী, কিন্তু তিনি তান্ত্রিক সিদ্ধির রক্ষক। তাকে পাওয়া খুবই কঠিন, কিন্তু তার সহচরী উচ্ছিষ্ট মাতঙ্গী সব সময় ছায়ার মতো তার সঙ্গে থাকেন। তাকে যদি ভুলভাবে ডাকা হয়, ভুল মন্ত্রে ডাকা হয়, ভুল অভিসন্ধিতে ডাকা হয়, তাহলে প্রথমে তিনিই আসেন আর মানুষের কামনা বাসনাকে গ্রাস করে ধ্বংস করেন। উচ্ছিষ্ট গণপতি প্রসন্ন হলে সে সাধককে জীবনের যত বাধা, ব্যবসা, কর্মক্ষেত্র, প্রেম এবং গোপন শত্রু আছে সব সরিয়ে দেন। মানুষকে নিজের কথায় চালানোর, সম্মোহিত করার শক্তি দেন। টাকা, খাবার, নারীসঙ্গ, বিলাসবহুল জীবন, এসব কিছুর যোগান মেলে। গুপ্ততন্ত্র, লুকানো বিদ্যা, গোপন কথা জানা, এসব কিছু দান করেন তিনি। যেসব অপদেবতা বা প্রেতরা সাধনার পথে আসে, তাদের থেকে রক্ষা করেন এই উচ্ছিষ্ট গণপতি। আরেকদিকে হলো উচ্ছিষ্ট মাতঙ্গী। উচ্ছিষ্ট মাতঙ্গী প্রসন্ন হলে অপ্রতিরোধ্য বশীকরণ শক্তি, যে কারো মনকে নিজের নিয়ন্ত্রণে আনা যায়। অসীম বাক শক্তি, মুখ থেকে যা বলবেন তাই সত্যি হবে। বক্তৃত্বতা, সঙ্গীত, গান, তন্ত্রমন্ত্রের সিদ্ধি আসে। সাধারণ সুচিতা না মেনে উচ্ছিষ্ট বা অবশিষ্ট থেকে শক্তি দেন। এতে সাধক ভয়হীন হয়ে ওঠে। ধ্যান, ভবিষ্যৎ দর্শন, অন্তর্জ্ঞান, গুপ্ত শক্তির প্রাপ্তি দেন তিনি। যৌন শক্তিকে তন্ত্র সাধনায় ব্যবহার করার ক্ষমতা দেন। রতি ও কাম শক্তির নিয়ন্ত্রণ দেন তিনি। অর্থাৎ এই দেবদেবী যদি সাধকের পুজোয় মুক্ত হন, দুজনেই মিলে সাধককে তৈরি করে ফেলতে পারে অপ্রতিরোধ্য। ঋত্বিকের বাবা এতক্ষণ চুপ করেছিলেন, হঠাৎই উঠে কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, গুরুজি, আপনি বলছেন এই মাতঙ্গিনী আর উচ্ছিষ্ট গণপতি আমাদের ঘরে প্রবেশ করেছে? গুরুজি চোখ বুজে কিছুক্ষণ জপ করে বললেন, ঠিক তাই, তবে মাতঙ্গী নয়, দেবী মাতঙ্গীর আরেকটা রূপ, উচ্ছিষ্ট মাতঙ্গিনী। তিনি কামনায় ভোজন করেন, রক্তে বাঁচেন, ভয় আর মৃত্যুতে শক্তি পান। তোমাদের ঘরটা এখন তাদের ক্ষেত্র হয়ে গেছে। যদি দ্রুত এই মূর্তি বশ না করা যায়, তবে শুধু তোমার স্ত্রী, মেয়ে নয়, এমনকি স্নিগ্ধাও রক্ষা পাবে না। একথা শুনে ঘরের পরিবেশটা একেবারে থমকে গেল। ঋত্বিক হঠাৎই মাথা ধরে বসে পড়ল। মুখে শুধু একটাই শব্দ, আমারই দোষ এসব। কেন আমি মূর্তিটাকে আল্লাহ, আমি তো বুঝে উঠতে পারিনি। গুরুজি সবার দিকে তাকিয়ে শেষে একটা কথাই বললেন, মনে রেখো, উচ্ছিষ্ট গণপতির সাধনা হলো আগুন নিয়ে খেলা। তিনি দেবতা, কিন্তু তার সঙ্গে থাকা মাতঙ্গী শক্তি, তিনি শ্মশানবাসিনী তন্ত্রদেবী। যতক্ষণ না সঠিক পদ্ধতিতে তাকে শান্ত করা হচ্ছে,
ততক্ষণ এই বিপদ থামবে না। ঋত্বিকের বাবা দাঁড়িয়ে আছে, সারা শরীরটা কেঁপে যাচ্ছে। পাশেই গুরুজির চোখ স্থির। তিনি গম্ভীর গলায় আরো বললেন, মূর্তিটার নিছক পাথরের টুকরো নেই, এই ঘরে তাদের স্থাপনা করা হয়েছে। এই মুহূর্তে সরানো যাবে না। মনে রেখো, এটা কোনো সাধারণ পুজো নয়, এটা এক ধরনের তান্ত্রিক তন্ত্র সিদ্ধির আসন, অতৃপ্ত শক্তির আসন। স্নিগ্ধা, ঋত্বিকের প্রেমিকা, দাঁড়িয়ে সব শুনছিল। তার ঠোঁটটা শুকিয়ে গেছে। সে ধীরে বলল, কিন্তু কিন্তু গুরুজি, এরা তো দেবতা, তাহলে কেন এরা এত ভয়ঙ্কর? অঘোরানন্দ বললেন, মারে, কিছু কিছু দেবদেবী বাড়ির জন্য নয় মা, জঙ্গল, শ্মশান, নিশি অরণ্যই তাদের ক্ষেত্র। ঋত্বিকের বাবা যেন আছড়ে পড়লেন। তাহলে তো আমরাই আমাদের সর্বনাশ ডেকে এনেছি গুরুজি। গুরুজি গম্ভীরভাবে বললেন, মূর্তিটাকে সরাতে গেলে আমার বড় তন্ত্রক্রিয়া করতে হবে। আমি একা পারবো না, আমার একার পক্ষে এত ক্ষমতা নেই। আমার 5 জন শিষ্য চাই, সাথে আমার গুরুদেবকে চাই। অন্তত 4 দিন লাগবে প্রস্তুতি নিতে। ততদিন এই বাড়িতে কেউ থাকবে না, যেই থাকুক তারা আক্রান্ত হবে। আর মনে রাখো, এই ক্রিয়ার সামান্যতম ভুল মানেই মৃত্যু। কথাগুলো শোনার সাথে সাথে স্নিগ্ধা ভয়ে ঋত্বিকের হাতটা চেপে ধরল। ঋত্বিক বসে আছে মূর্তির সামনে, চোখ দিয়ে শুধু জল গড়িয়ে পড়ছে। ঋত্বিক বিষণ্ণ গলায় বলে, আমি 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 তো ভেবেছিলাম দেবতাকে সন্তুষ্ট করব, উনি তো খেতেও চান না আমার কাছে। গুরুজি তার মাথার ওপর হাত রাখলেন। ওটা তাদের পরীক্ষা, ওটাই তাদের খেলা। তোমাকে তারা রক্তে ডুবিয়ে দেবে, কিন্তু সেই পরীক্ষায় তুমি যদি উত্তীর্ণ হতে পারতে, তোমাকে তারা বড় মার্গের সাধক করে তুলতো। গুরুজি একবার চারপাশে তাকিয়ে সবাইকে বললেন, এখনই বেরিয়ে যাও। 3 দিন কেউ বাড়ির ভেতরে পা রাখবে না। আমি 3 দিন পরে ফিরবো, আমার শিষ্য আর গুরুদেবকে নিয়ে ফিরবো। আর তখন শুরু হবে বৃহত্তর তান্ত্রিক যজ্ঞ। মাংস, ভোগ্য, রক্ত সব লাগবে। আর দেবতারা সন্তুষ্ট না হলে সেই যজ্ঞে আমার প্রাণও চলে যেতে পারে। খুবই ভয়ঙ্কর হবে এই যজ্ঞ। কথাগুলো শেষ হতে না হতেই ঘরের বাতাসটা থমকে গেল। মূর্তির চোখ দুটো যেন লাল হয়ে উঠল। প্রদীপটা কাঁপতে কাঁপতে হঠাৎই নিভে গেল। সবাই আতঙ্কে দরজার দিকে ছুটল। বাইরে বের হতেই তারা যেন হালকা বাতাস টের পেল। 3 দিন পর ঋত্বিক, তার মা বাবা, স্নিগ্ধা সবাই এই খবরটা তাদের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং তাদের আত্মীয়দের জানালো। সবাই ভয়ে কেঁপে উঠল, কিন্তু এমন ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হতে অনেকেই রাজি হলেন। 3 দিন পর সন্ধ্যার সময় গুরুজি ফিরে এলেন, সাথে 5 জন শিষ্য আর তার গুরুদেব। ঋত্বিকের বাড়ির ভেতরে সাজানো হয়েছে এক ভয়ঙ্কর যজ্ঞকুণ্ড। ঘরের মাঝ বরাবর বড় একটা বৃত্ত টানা হয়েছে। লাল চন্দন, ভস্ম আর হলুদের মিশ্রণে আঁকা সেই বৃত্ত। সেই বৃত্তর মধ্যে হোমযজ্ঞকুণ্ড সাজানো হয়েছে। পাশে রাখা হয়েছে মন্ত্র উচ্চারণের জন্য প্রয়োজনীয় উপকরণ, শ্মশানের মাটি, করটি, রক্তমাখা কাঁসার থালা, দূর্বা, ধূপ, প্রদীপ আর বলির রক্তের কলসি। বৃত্তের মধ্যে উপস্থিত হয়েছেন ঋত্বিকের বাবা, স্নিগ্ধা, আরো 4 জন বন্ধু বান্ধব এবং 5 জন শিষ্য আর তার গুরুজি। গুরুজি নিজের সামনের দিকে বসে আছেন, তার পাশে তার গুরুদেব। রূপে ভঙ্গিমায় একেবারে ভয়ঙ্কর, লালচে চোখ, গলায় রুদ্রাক্ষ মালা। গুরুজি হাত তুলে মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। চারপাশে বাতাসটা ভারী হয়ে গেল। ঘরে যেন হাওয়া নেই। প্রদীপের শিখাটা নিভে যাওয়ার উপক্রম হলো, কিন্তু অদ্ভুতভাবে নিভল না, শুধু লালচে আলো ছড়াতে লাগলো। ঋত্বিক ফিসফিস করে বলল, বাবা বাবা, আমার গাটা শিরশির করছে। বাবার চোখে আতঙ্ক। চুপ কর, একদম চুপচাপ থাকবি, তোর জন্য এইসব হয়েছে। বৃত্তের বাইরে একদম পা রাখবি না, গুরুজি বারণ করেছে, মনে রাখ। হঠাৎ ঘরের কোণ থেকে একটা কচকচ শব্দ শোনা গেল। রান্নাঘরের মাটির নিচ থেকে ফাটল ধরল, আর সেখান থেকে বেরিয়ে এলো একের পর এক কালো বড় বড় ইঁদুর। ওরা দাঁত ঘেঁচতে ঘেঁচতে যজ্ঞকুণ্ডর সামনে এগোতে লাগলো, কিন্তু বৃত্তের কাছে আসতেই যেন এক অদৃশ্য দেওয়ালে ধাক্কা খেলো। তারা কড়মড় করে আওয়াজ করে ছিটকে পড়লো পেছনে। তাদের চোখ লাল, হিংস্র, কিন্তু বৃত্ত ভেদ করে তারা ঢুকতে পারছে না। স্নিগ্ধা ভয় কেঁপে উঠল। ওরা 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 কারা? ওরা কারা? ওরা কি আমাদের খেতে চাইছে? গুরুজি কড়া গলায় বলল, চুপ কর, এ শুধু বিভ্রান্তি।
যতক্ষণ বৃত্তের ভেতরে তোরা থাকবি কেউ কিচ্ছু করতে পারবে না, তোদের গায়ে কেউ স্পর্শ করতে পারবে না। হঠাৎ চারিদিকের জানলার কাজটা ভেঙে পড়ল এক বিকট শব্দে। ঝমঝম করে কাঠ ছড়িয়ে পড়ল মেঝেতে এবং সেখান থেকে হঠাৎই কালো বাদুড়ের দল ধেয়ে এলো ভেতরে। 10-20 নয়, যেন 100 কালো বাদুড় ঘরের ভেতরে ঘুরতে ঘুরতে তারা ভয়ঙ্কর শব্দ করছে। কারো ডানা লাগছে কারো গায়ে, কারো মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে, কিন্তু আশ্চর্যভাবে যজ্ঞবৃত্ত তারা ভেদ করতে পারছে না। ওরা ঘুরপাক খেতে খেতে যেন হাহাকার করছে। ঋত্বিক চোখ বন্ধ করে চিৎকার করে, থামাও 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 এদের, আমি পারছি না। গুরুদেব গভীর স্বরে বলে, এগুলো প্রকৃতির সৃষ্ট নয়, এরা ওদের পাঠানো, চুপচাপ বসে থাক। ধূপধুনোর ধোঁয়ায় পুরো ঘরটা ভরে উঠল। আগুন জ্বলে উঠল উঁচু করে। লাল শিখার ভেতরে যেন কারো ছায়া দেখা গেল। এটা অর্ধেক হাতি অর্ধেক মানব আকৃতি। পাশে ফিকে একটা ছায়া দেখা গেল, নারী মূর্তি, লম্বা চুল, চোখ যেন রক্তবর্ণ, উচ্ছিষ্ট মাতঙ্গিনী। শিখাটা গর্জন করে উঠল। গুরুজি কণ্ঠস্বরে কাঁপছে, দেখো দেখো, এরা এসেছে, এরা এসেছে, উচ্ছিষ্ট গণপতি এবং মা মাতঙ্গী দেবী এখানে উপস্থিত হয়েছে। দেখেছো গুরুদেব, যারা সাধারণ মানুষ তাদের চোখে কিন্তু ধরা পড়ছে না, কিন্তু আমাদের চোখে প্রকাশ পাচ্ছে আসল রূপ। উচ্ছিষ্ট গণপতি আর মাতা উচ্ছিষ্ট মাতঙ্গিনী। মূর্তিটির সামনে ছায়া ফেটে বেরিয়ে আসছে এক বিশাল আকারের কালো হাতিমুখ দেবতা। তার একটি দাঁত ভাঙা, মুখে শুকনো রক্তের ছাপ, চোখটা লাল। তার পাশে দেবী উচ্ছিষ্ট মাতঙ্গিনী, শ্যামবর্ণী রমণী, গলায় খুলির মালা, চোখে হাহাকার। সাধারণেরা কিছুই শুনতে পারছে না, কারণ এই দেবদেবীরা অদৃশ্য স্তরে প্রকাশ পায়। শুধু সিদ্ধ তান্ত্রিক বা সদ্গুরুই বুঝতে পারে এরা কি চাইছে। অন্যদিকে গুরুজি এবং গুরুদেব পরিষ্কার শুনতে পাচ্ছেন দেবী মাতঙ্গিনীর গলা, আমাদের আহার দাও, আহার দাও, আমাদের উচ্ছিষ্ট দাও, আমাদের ভোগ দাও, আমাদের খুবই খিদে পায়, নইলে নইলে গৃহ আমরা গ্রাস করব। গুরুজি তখন জোরে মন্ত্রপাঠ শুরু করলেন। ওম গং গণপতে নমঃ, ওম গং গণপতে নমঃ, ওম উচ্ছিষ্ট মাতঙ্গী নমঃ, ওম স্বাহা স্বাহা, ওম হ্রিং 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 হং ফং স্বাহা। গুরুজির গুরুদেব তাদের উদ্দেশ্যে বললেন, হে মা, হে জগৎ পিতা, তোমাদের জন্যই তো এই ভোগ উৎসর্গ করেছি আজকের পুজোয়, তোমরা গ্রহণ করো। আমরা অবুঝ, আমরা জানি না তোমাদের পুজো, তোমাদের আচার, দয়া করে ক্ষমা করো মা, আমাদের ভুল হয়ে গেছে। ওম হ্রিং উচ্ছিষ্ট গণপতায় নমঃ, ওম হ্রিং হ্রিং মাতঙ্গিনী স্বাহায়নী স্বাহা, ওম মাতঙ্গিনী স্বাহায়নী স্বাহা। গুরুজি মাথা নত করে বললেন, হে মা, হে গণপতি, আপনাদের আমি আহ্বান করছি, অনুগ্রহ করে এই বাড়ি ছেড়ে দিন, এই বংশকে রক্ষা করুন। হঠাৎই ধোয়ার থেকে যেন একটা গম্ভীর গলা শোনা গেল। সাধারণরা কেউ চক্ষু দৃষ্টিতে দেখতে পারছে না, সবাই ভয়ে থমকে আছে। উচ্ছিষ্ট গণপতি বলছেন, ভোগ দিয়েছো, রক্ত দিয়েছো, তবে ভয় কিসের? গুরুজি কাঁপা কাঁপা গলায় বলল, হে প্রভু, সব নিয়ম মেনে হয়েছে, দয়া করে এই বাড়ি থেকে আপনারা আপনাদের প্রতিস্থান সরিয়ে নিন প্রভু, আমাদের ক্ষমা করুন, আমাদের অজান্তেই ভুল হয়ে গেছে। উচ্ছিষ্ট মাতঙ্গিনী দেবী বলে বসলেন, সরাবো? আমরা কি এত সহজেই সরে যাই নাকি? যেখানে ভক্তি এসেছে, যেখানে ভোগ এসেছে, যেখানে রক্ত এসেছে, আমরা চাই আরো আরো গভীর তন্ত্র। আমাদের এখান থেকে সরে যেতে বলছো তোমরা, আমরা তো তোমাদের আশীর্বাদে ভরিয়ে দেব। শুধু নিয়ম মেনে আমাদের ভোগ দাও, আমাদের উচ্ছিষ্ট দাও, আমাদের সাধনা করো, আমাদের তন্ত্র করো। তোমরা কি প্রস্তুত? গুরুজির গুরুদেব কেঁদে উঠলেন। গুরুদেব বললেন, হে মা, হে মা, আমরা আর পাচ্ছি না, আমরা ভয় পাচ্ছি মা, আমরা খুবই তুচ্ছ তোমাদের কাছে, আমাদের দয়া করো মা, দয়া করো, আমাদের রক্ষা করো মা, আমরা তোমার যজ্ঞ তন্ত্র মন্ত্র কিছুই পারবো না মা, আমরা খুবই তুচ্ছ। গুরুদেব এবং তার গুরু অগ্নি ভৈরব তান্ত্রিক দুজনে মিলে সমস্ত শিষ্যদের নিয়ে মহাযজ্ঞের চূড়ান্ত পর্ব শুরু করেছেন। তারা মন্ত্রপাঠ করছে একের পর এক। ওম রিং 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 গজানন নমঃ, ওম উচ্ছিষ্ট গণপতায় নমঃ, ওম মাতঙ্গিনী স্বাহা। মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে হোমকুণ্ডের আগুনটা হঠাৎই লাল শিখা থেকে নীল শিখায় জ্বলে উঠল। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল।
হঠাৎ কোথা থেকে একটা শ্বাসরুদ্ধ করা গন্ধ ছড়িয়ে পড়ল, কাঁচা রক্ত আর পোড়া মাংসের গন্ধ। এবার সেই পাথরের মূর্তিটা যেন নিজে থেকেই কাঁপতে শুরু করলো, তার চোখ দুটো লাল হয়ে জ্বলতে লাগলো। সবাই আতঙ্কে পেছাতে থাকে। স্নিগ্ধা চিৎকার করে উঠল, গুরুজি, গুরুজি, সবাই কি মরে যাব আমরা? গুরুদেব বজ্রকণ্ঠে বললেন, ভয় পেও না, দেবদেবী আমাদের সঙ্গেই আছেন। তিনি সঙ্গে সঙ্গে তার শিষ্যদের বললেন, তাড়াতাড়ি, আর এক মুহূর্তে নয়, তাড়াতাড়ি এই মূর্তিকে কাপড় দিয়ে ঢাকো। এই মূর্তিতে কাপড় জড়াও, তাড়াতাড়ি তাড়াতাড়ি কাপড় জড়াও এই মূর্তিতে। গুরুজি আর তার শিষ্যরা মন্ত্রপুত জপে সুতোর ধাগা নিয়ে মূর্তিকে ঢেকে ফেললেন একটা লাল কাপড়ে, আর জপ করতে লাগলেন, ওম গাং গণপতায় নমঃ স্বাহা, ওম গাং গণপতে নমঃ নমঃ স্বাহা। মূর্তিটি কাপড়ে ঢাকার সঙ্গে সঙ্গে মূর্তিটার কম্পনটা হঠাৎই থেমে যায়। ঘরের ভেতরে যেসব ভুতুরে শব্দ এতক্ষণ ধরে হচ্ছিল সেটাও নিমিষে মিলিয়ে গেল। বাদুররা ঘুরতে ঘুরতে হঠাৎই একসাথে চিৎকার করে জানলা দিয়ে বেরিয়ে গেল। ইঁদুরগুলো এক এক করে সেই মাটির ফাটলে ঢুকে মিলিয়ে গেল। গুরুজির গুরুদেব আদেশ দিলেন, আর এক মুহূর্ত নয়, এক মুহূর্ত নষ্ট করা চলবে না। মূর্তি যেখান থেকে আনা হয়েছিল সেই ঝাড়গ্রামের জঙ্গলে, সেই গুহার ভেতরেই রেখে আসতে হবে, না হলে বিপর্যয় আসবে। দেরি করো না, প্রস্থান করো, প্রস্থান করো। সাথে সাথে গাড়ি রাখা হয়। গাড়ির ভেতরে নিস্তব্ধতা। ঋত্বিক, স্নিগ্ধা, ঋত্বিকের বাবা, গুরুজি, গুরুদেব এবং তাদের শিষ্যরা, কারো মুখে কোনো কথা নেই। শুধু গুরুদেব বারবার চোখ বন্ধ করে মন্ত্রজপ করছে। ওম গাং গণপতে নমঃ, ওম উচ্চিষ্ট গণপতায় স্বাহা, ওম দেবী উচ্চিষ্ট স্বাহা, উচ্চিষ্ট মাতঙ্গনায় নমঃ, ওম স্বাহা, ওম দেবী সরস্বতী নমঃ, ওম মাতঙ্গনায় উচ্চিষ্ট পদে নমঃ। ঋত্বিক হঠাৎ গাড়ির ভেতরে কেঁপে উঠল। ঋত্বিক বলে, গুরুজি, গুরুজি, যদি আবার কোনো বিপদ আসে? বিপদ তো আসবেই ছেলে, কিন্তু আজকে যদি আমরা পিছু সরে যেতাম তবে এই বাঁধন কখনোই ছিন্ন করা যেত না। আজকেই এই বাঁধন ছিন্ন করতে হবে। সবাই জঙ্গলের ভেতরে সেই গভীর গুহার সামনে এসে দাঁড়ায়, যেখান থেকে মূর্তিটাকে আনা হয়েছিল। গুহার মুখটা যেন আজ আরো অন্ধকার। হঠাৎই গুহার চারপাশ দিয়ে মাটির ফাঁক দিয়ে কালো ইঁদুররা বেরোতে শুরু করলো। সঙ্গে সঙ্গে গুহার চূড়া থেকে কালো বাদুররা ঝাঁপিয়ে পড়ে। গোল হয়ে তারা ঘুরপাক খেতে থাকে। গুরুদেব মশালে আগুন জ্বালিয়ে মন্ত্রপাঠ শুরু করলেন। ওম উগ্রায় বিঘ্নহর্তায় বিক্রান্তায় বক্রতুণ্ডায় সর্ববিঘ্নায় বিনাশিনায়। হঠাৎই মূর্তির ভেতর থেকে একটা গম্ভীর গর্জন শব্দ বেরোতে লাগলো। কাপড়ে মোড়া মূর্তি নড়তে শুরু করলো, যেন ভেতর থেকে কেউ মুক্তি হতে চাইছে। ঋত্বিকের বাবা হাত জোর করে কাঁপতে কাঁপতে বলল, গুরুজি, গুরুজি, এ মূর্তি তো আমাদের সাথেই ফিরতে চাইছে গুরুজি। গুরুজি গর্জে উঠলেন, না, এ তার আসল আসন নয়, তাকে ফেরাতে হবে। তারা গুহার ভেতরে সেই স্থানে মূর্তিটিকে রাখলেন। মূর্তিটির সামনে সবাই মাটিতে বসে একসাথে প্রণাম করলো। গুরুজি এবং গুরুদেব একসাথে হাত তুলে বললেন, হে গজানন, আমাদের অজ্ঞতা ক্ষমা করো। আমরা না জেনে তোমায় গৃহে এনেছিলাম। আজ তোমাকে তোমার আসল স্থানে ফিরিয়ে দিচ্ছি গজানন গণপতি। এই বনভূমিকে তুমি রক্ষা করো, আমাদের সংসার তুমি রক্ষা করো। আজ থেকে তুমি এই জঙ্গলেই বিরাজিত হও। কথাগুলো উচ্চারণের সঙ্গে সঙ্গে গুহার ভেতর থেকে তীব্র একটা হাওয়া বেরিয়ে এলো। মশালের আগুনটা অস্বাভাবিকভাবে হঠাৎই দাউ দাউ করে জ্বলতে লাগলো। গুরুদেব শিষ্যদের ইশারা করলেন। তারপর গুহার ভেতরে একটা বড় লাল অক্ষরে লেখা হলো, ডেঞ্জার জোন, প্রবেশ নিষেধ। গুরুদেব চারিদিকে মন্ত্রপুত সুতোর জাল বেঁধে দিলেন। সেই জায়গাটিকে তিনি বন্ধন করে দিলেন, যেন কেউ ভুলেও আর ভেতরে প্রবেশ না করতে পারে। সবাই একসাথে মাথা নত করে উচ্ছিষ্ট গণপতি আর দেবী মাতঙ্গিনীকে প্রণাম করলো। গুরুজি ঋত্বিককে বললেন, মনে রেখো, সব দেবতা ঘরের জন্য নয়। কেউ কেউ আছেন শুধু বনের, শ্মশানের আর নির্জনের। সেখানেই তাদের শক্তি, সেখানেই তাদের আসল আসন। সেই রাতের পর ধীরে ধীরে সব শান্ত হলো। ঋত্বিকের বোনকে আনা হলো হসপিটাল থেকে। সেও ধীরে ধীরে সুস্থ হয়। পরিবারে আবার স্বাভাবিকতা ফিরল। শুধু তাদের মনে রয়ে গেল এক ভয়ঙ্কর শিক্ষা, দেব শক্তি কখনো খেলনা নয়। যাকে পুজো করতে হয় তাকে পুজো করতে হবে তারই নিয়মে, শুদ্ধতা বা অশুদ্ধতায়, শ্রদ্ধা বা ভক্তিতে। গুরুদেব শেষবার বিদায় দেওয়ার সময় বলে গেলেন, আজ তোমরা মুক্ত হয়েছো, কিন্তু মনে রেখো, অশুভ শক্তিকে জাগালে তার ফল ভোগ করতেই হয়। যতদিন বাঁচবে ঈশ্বরকে ভজবে, শক্তিকে সম্মান করবে। এইভাবেই শেষ হয় উচ্ছিষ্ট গণপতির সেই কাহিনী। কিন্তু সেই গুহা আজও জঙ্গলের গভীরে আছে। মানুষ বলে অন্ধকারে সন্ধ্যার পর আজও ইঁদুরের ছোটাছুটি এবং বাদুরের দানা ছাপটানোর শব্দ শোনা যায়।
এই ছিল আজকের ভয়ঙ্কর কাহিনী, ভয়ঙ্কর তন্ত্রকাণ্ড, উচ্ছিষ্ট গণপতি এবং মাতা মাতঙ্গীর কালো সাধনা। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সমর্থন জানাবেন। কমেন্টে লিখে জানান কোন অংশটা আপনাদের শরীরে সবচেয়ে বেশি শিহরণ জাগিয়েছে। আর এরকমই গা ছমছমে অজানা ভয়ঙ্কর তন্ত্রকাহিনী নিয়মিত শুনতে হলে অবশ্যই আমাদের চ্যানেল বং টেলিস্কোপটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি চাপুন যাতে পরের গল্প একেবারেই মিস না করেন।